শহর থেকে অনেক দূরে অজপাড়া গাঁয়ের মাত্র ১০ বছরের একটা বাচ্চা। সে কিনা হয়েছে মস্ত বড় সায়েন্টিস্ট। বড় বড় অভিজ্ঞ সায়েন্টিস্টরা যেটা করে দেখাতে পারেনি সেটা এই বাচ্চা সায়েন্টিস্ট করে দেখিয়েছে। এই পথ চলাটা খুব একটা সহজ ছিল না, তবে ভাবছেন কিভাবে আর কি করে এই অসাধ্যকে সাধন করলো এই বাচ্চাটা? আজকের পুরো গল্প জুড়েই রয়েছে সেই কাহিনী। তাহলে চলুন বেশি দেরি না করে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত টিএস পিভেট মুভির গল্প দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমরা আমেরিকার একটা শহরে দুটো বাচ্চাকে মনের আনন্দে খেলা করতে দেখি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর নাম টিএস। এ যেন তেন বাচ্চা নয়, খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা। আর এই যে আরেকটা ছেলেকে দেখতে পাচ্ছেন ওর সঙ্গে খেলা করছে, এই হচ্ছে ওর যমজ ভাই লিটন। তারা দুজন সবসময় একই সাথে খেলা করে। প্রতিদিনকার মতো আজও টিএস আর লিটন খেলছিল। নিচে দাঁড়িয়ে থেকে টিএস তার ভাইয়ের ছবি তুলছিল এবং তাকে নানা ধরনের পোজ শিখিয়ে দিচ্ছিল। টিএসরা শহর থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রামে থাকে। তাদের আশেপাশে আর অন্য কেউ থাকে না বললেই চলে। তবে এই গ্রামটা খুবই সুন্দর। টিএস খুব শান্তশিষ্ট একটা বাচ্চা। সে সবসময় খুব চুপচাপ থাকত। তবে তার ড্রয়িং আর ম্যাথ খুবই পছন্দ ছিল। অন্যদিকে লিটন অ্যাডভেঞ্চার করতে দারুণ পছন্দ করত। এরপর ১ বছর আগের সিন আমরা দেখতে পারি। এখানে একটা সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর তার সব সায়েন্সের স্টুডেন্টদের উদ্দেশ্যে লেকচার দিচ্ছিল। সে একটা মেশিন আবিষ্কার করার কথা সবাইকে বলছিল। এই মেশিনটাতে এমন থিওরি ব্যবহার করবে যে মেশিনটা বিদ্যুৎ ছাড়াই অটোমেটিকভাবে চলবে। এমনকি এই মেশিনটাতে কোনো প্রকার তেলেরও প্রয়োজন হবে না, যেটা সবার কাছে খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার বলে মনে হচ্ছিল। তাছাড়া এমন কোনো কিছু আজ অবধি কোনো বিজ্ঞানী আবিষ্কারও করতে পারেনি। এরপর ডিরেক্টর সেখানে থাকা সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমাদের ভেতর কি এমন কেউ আছো যে এই মেশিনটি আবিষ্কার করতে পারবে? কিন্তু কোনো স্টুডেন্টই ডিরেক্টরের কথায় সায় দেয় না, কারণ তারা ভেবেছিল এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি করতে পারেনি। তাহলে তারা কি করে এটা তৈরি করবে? কোনো মতেই এটা তৈরি করা সম্ভব নয়। কিন্তু সেখানেই বসেছিল টিএস। সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে এই মেশিনটা তৈরি করে দেখাবে। এবং সায়েন্স মিউজিয়াম থেকে সকল স্টুডেন্ট চলে যাওয়ার পর টিএস সেখানেই বসেছিল ডিরেক্টরের সঙ্গে ওই মেশিন বানানোর থিওরি নিয়ে কথা বলার জন্য। তো যাই হোক, কিছুদিন পর টিএস তার বড় বোন মেন্ডেলের সঙ্গে বাইরে বসেছিল। এমন সময় তার বাড়ির ফোনে একটা কল আসে, কিন্তু সেটা রিসিভ করতে যাওয়ার আগেই কলটা কেটে যায়। কিছুক্ষণ পর তার মা আসে। টিএসের মা ছিল একজন পোকা বিশেষজ্ঞ, অর্থাৎ তিনি বিভিন্ন পোকামাকড়ের উপর রিসার্চ করতেন। তখন ম্যান্ডেলা জিজ্ঞেস করে কে ফোন করেছিল। মা খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে বলে, কে যেন ফোন করেছিল, টিএসকে খুঁজছিল। এই কথাটা দূর থেকে টিএস শুনতে পেলে বেশ চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, যেখানে আমার পরিবারই আমাকে গুরুত্ব দেয় না, সেখানে হঠাৎ কে আমাকে ফোন করে খুঁজছে। টিএস এই ভেবে আরও মন খারাপ করে তার একটা কল এসেছে, কিন্তু তার মা তাকে একবারও বলার প্রয়োজনও মনে করল না। এরপর টিএস তার বাবার রুমে আসে, কারণ এই ফোনটি তার বাবার রুমে ছিল। টিএসের বাবার রুমটা পুরোই একটা মিউজিয়ামের মতো সাজানো। সে একজন ড্রাইভার, কিন্তু সে যখনই বাইরে ট্যুরে যায় কোনো কিছু ফেলনা পেলে সে তুলে নিয়ে আসে আর বাড়িতে এইভাবেই সাজিয়ে রাখে। বলা যেতে পারে এটা তার বাবার এক প্রকার শখ ছিল। কিছুক্ষণ পর আবারও সেই নাম্বার থেকে ফোন আসলে টিএস ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করলেই জিপসন বলে, আমি সায়েন্টিস্ট মিস্টার টিএসকে চাচ্ছিলাম, দয়া করে তার কাছে ফোনটা দেওয়া যাবে? তখন টিএস মনে করে হয়তো তার বাবাকে কেউ কল করেছে। পরক্ষণই তার মনে পড়ে তার বাড়িতে তো কেউই সায়েন্টিস্ট নয়। তাই সে আবারও নিজের কণ্ঠ ভারী করে কথা বলতে শুরু করে। কিন্তু দেখা যায় মুহূর্তের মধ্যেই জিপসন তার চালাকিটা ধরে ফেলে। বলে, আমরা এখন মোটেও মজা করতে চাচ্ছি না, তুমি মিস্টার টিএসকে ডেকে দাও তো। এই কথা শুনেই টিএস বলে, আপনার সাথে মজা করার জন্য আমি দুঃখিত। আসলে আমার বাবা এই মুহূর্তে বাড়িতে নেই। আপনি চাইলে আমাকেই বিষয়টা বলতে পারেন, আমি বাবাকে জানিয়ে দেব। তখন মিস জিপসন বলেন, মূলত টিএসের বানানো ম্যাগনেটিভ অয়েলটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছে। তাই এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য তাকে নিউ ইয়র্কের আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। তাছাড়া আমরা চাই এই ন্যাশনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে টিএসের প্রতিভা পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। সে যে থিওরির উপর এই মেশিনটি তৈরি করেছে সেটা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্টই করতে পারেনি। মূলত সবচেয়ে বড় একটা সায়েন্স ইনস্টিটিউটের হেড ছিলেন মিস জিপসন। তো যাই হোক, জিপসন মনে করেছিল এত বড় একটা আবিষ্কার যে করেছে সে নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষ। এরপর টিএস জিপসনকে বলে, আমি বিষয়টা টিএসকে জানিয়ে দিব। এই বলে সে ফোন কেটে দেয়। তারপর রীতিমতো টিএস অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না এত বড় একটা ঘটনা সে কি করে তার পরিবারের সবার কাছে শেয়ার করবে। তাছাড়া টিএস জানতো সে এত বড় একটা পুরস্কার পাবে, তার পরিবারের কাছে এই বিষয়টা বললে কেউই তার কথা বিশ্বাস করবে না। তবুও সে তার বোনকে এসে বলে, আমাকে নিউ ইয়র্ক যেতে হবে, আমার বানানো একটা প্রজেক্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে, তুমি কি আমাকে নিউ ইয়র্কে নিয়ে যাবে? এই কথা শুনে ম্যান্ডেলা অনেক রেগে যায় আর বলতে শুরু করে,
শোন, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি আমি একজন নায়িকা হব, নিউ ইয়র্ক যাব, তাই কখনো যেতে পারিনি, আর তুই এসেছিস নিউ ইয়র্কে যাবি? শোন, এই সমস্ত বাজে চিন্তা বাদ দিয়ে অন্য কাজ করো গিয়ে। আমি কোনোদিন এই গ্রাম থেকে বাইরে গিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, আর তুমিও পারবে না। এরপর টিএস তার বাবাকে বিষয়টা জানাতে চায়, কিন্তু তার বাবা খুবই রাগী একজন মানুষ, তাই সে বুঝতে পারে না কিভাবে তাকে জানাবে। কারণ অনেকদিন আগে তারা সবাই একসাথে বসে লাঞ্চ করার সময় ম্যান্ডেলা বলেছিল, তুমি যে রুমটা মিউজিয়াম বানিয়ে রেখেছো ওই রুমটা আমাকে দিয়ে দাও, কারণ আমি এখন বড় হচ্ছি আর আমার পার্সোনাল একটা রুমের প্রয়োজন। এই কথা শুনে ম্যান্ডেলার বাবা অনেক রেগে যায়, আর কাউকে কিছু না বললেও তার হাতে থাকা কাচের গ্লাসটাকে এত প্রেসার দিয়ে ধরে যে গ্লাসটা ভেঙে তার হাত কেটে রক্ত পড়তে থাকে। মনে হয় তার সামনে যদি কোনো পিস্তল থাকতো তাহলে হয়তো সে ম্যান্ডেলাকে মেরেই দিত। তবে টিএস এই ব্যাপারটা তার মায়ের সঙ্গে শেয়ার করতে পারবে না। তার মা সবসময় পোকামাকড় নিয়ে অনেক ব্যস্ত থাকে, তার সন্তানদের কথা শোনার মতো তার হাতে কোনো সময় ছিল না। অর্থাৎ টিএসের পুরো পরিবার থাকা সত্ত্বেও তার কথা শোনার মতো কেউই ছিল না। তবুও টিএস তার মায়ের চারপাশ ঘুরঘুর করে ঘুরতে থাকে আর তাকে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে, যাতে করে এই বিষয়টা নিয়ে সে তার মায়ের সঙ্গে শেয়ার করতে পারে। কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না, আর তার মা তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে তার কোনো কথাই শোনে না। এমন পরিস্থিতিতে টিএসের লিটনের কথা খুব মনে পড়ে। লিটন সবসময় টিএসের সকল কথা শুনত, আর টিএসও সবসময় তার সব কথা লিটনের সাথেই শেয়ার করত। তাই এখন সে সবচেয়ে বেশি লিটনকেই মিস করছে। মূলত 1 বছর আগে টিএস আর লিটন তার বাবার পিস্তল নিয়ে খেলা করছিল। তারা মনে করেছিল এটা হয়তো কোনো খেলনা পিস্তল। খেলা করতে গিয়েই লিটন নিজেই নিজের গায়ে গুলি করে দেয়। এই ঘটনা টিএসের চোখের সামনেই হয়েছিল, আর তাই সে সেই ঘটনা কোনো মতেই ভুলতে পারে না। তো যাই হোক, পরের দিন সকালে টিএস স্কুলে আসলে তাদের সায়েন্স টিচার তাদের সবাইকে টেস্ট পেপার দিচ্ছিল। তবে টিএসের উপর টিচার খুবই রেগেছিল, কারণ সে একটা ইম্পর্টেন্ট ড্রয়িং ভুল এঁকেছিল। কিন্তু টিএস তার টিচারকে বলে, স্যার, আমি সম্পূর্ণ সঠিক চিত্রটাই এঁকেছি, আপনি যেটা আমাদেরকে ক্লাসে শিখিয়েছেন সেটাই ভুল ছিল। এই কথা বললে টিচার বলে ওঠে, কি, তুমি কি আমার থেকে বেশি জানো? আমি একজন টিচার হয়ে তোমার মতো স্টুডেন্টের কাছ থেকে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা শিখবো নাকি? আমি দেখছি তুমি খুবই বেয়াদব হয়ে গেছো, তোমার বাবাকে ডেকে এই কথা বলতে হবে। তখন টিএস তার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে স্যারকে দেখাতে থাকে, কিন্তু তাতেও স্যার তার কোনো কথাই শুনতে চায় না, বরং আরও রাগ করতে থাকে। এক পর্যায়ে টিএসও অনেক রেগে যায়, আর সে টিচারকে অনেক গালিগালাজ করতে থাকে। দেখা যায় টিএস এটা কল্পনাতে করছিল, বাস্তবে সে শুধু চুপচাপ বসে টিচারের কথাগুলো শুনে যাচ্ছিল। আর এটা দেখে টিএস এর ক্লাসমেটরাও তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। এমন পরিস্থিতিতে টিএস এর খুব মন খারাপ হয়। সে ভাবতে থাকে তাকে এই পৃথিবীতে কেউই ভালোবাসে না। এরপর দেখা যায় টিএস এর স্কুল ছুটি হলে তার বাবা গাড়ি নিয়ে তাকে নিতে আসে। তখন টিএস তার বাবার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। তখন তার আবারও লিটনের কথা মনে পড়ে সে অনেক মন খারাপ করে, কারণ লিটন সবসময় তার বাবার সঙ্গে গাড়িতে করে এইভাবেই ঘুরতে বের হতো। সে চাইতো তার বাবার সঙ্গে এইভাবে ঘুরতে বের হতে, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠেনি। এরপর দেখা যায় পথে আসার সময় একটা কাঁটাতারের বেড়ায় একটা ছাগল আটকে যায়। টিএসকে তার বাবা বলে ছাগলটাকে ছাড়িয়ে দিয়ে আসতে। টিএস তার বাবার কথা মতো ছাগলটাকে ছাড়িয়ে দিতে গেলে দেখে একটা বড় সাপ তার দিকে তেড়ে আসছে। ঠিক তখনই তার বাবা গিয়ে সাপটাকে গুলি করে মেরে ফেলে। এতে টিএস অনেক খুশি হয়, আর মনে মনে চিন্তা করে হয়তো তার বাবা তাকে ভালোবাসে। এরপর টিএস বাসায় ফিরে অনেকবার তার বাবার সঙ্গে গল্প করার জন্য আর তার বানানো বিভিন্ন প্রজেক্ট তার বাবাকে দেখায়, কিন্তু তার বাবা তার এই প্রজেক্টগুলোকে তেমন একটা গুরুত্বই দেয় না। এদিকে ম্যান্ডেলাকে দেখা যায় তার মাকে কাজে সাহায্য করছে এবং তার মাকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে সে নায়িকা হওয়ার জন্য নিউ ইয়র্কে যেতে পারে। কিন্তু এই কথা শুনে ম্যান্ডেলার মা বলে, নায়িকা হতে হলে শুধু চেহারা থাকলেই হয় না, আরও অনেক গুণাবলী থাকতে হয়, আর সেসবের কোনো কিছুই তোমার ভিতর নেই। তাই এসব নায়িকা হওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। এরপর রাতে তারা ডিনার করার সময় যে যার মতো চুপচাপ হয়ে খাবার খাচ্ছিল। মূলত লিটন মারা যাওয়ার পর থেকে টিএসদের পরিবার এমনই চুপচাপ হয়ে গেছে। সবার মুখ থেকেই হাসি চলে গেছে, কেউই কারোর সঙ্গে অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। সবাই একটা পরিবার হলেও সবাই যার যার মতন করেই জীবন কাটায়। এমন সময় হঠাৎ করেই টিএসের মা বলে ওঠে, আমি 7 দিনের জন্য রিসার্চের কাজে বাইরে যাব। এই কথা শুনে টিএসের বাবা কোনো কিছুই বলে না, বরং তার খাবার শেষ হলে সে সেখান থেকে উঠে চলে যায়। সেই সাথে ম্যান্ডেলা তার মায়ের উপর রাগারাগি করতে শুরু করে। ম্যান্ডেলা বলে, তুমি তোমার কাজের জন্য বাইরে যেতে পারো, অথচ আমি আমার কাজের জন্য, ক্যারিয়ারের জন্য বাইরে যেতে চাইলে তুমি সেটা যেতে দিতে রাজি হও না। এমনটা করা তো মোটেও ঠিক না। এই বলে ম্যান্ডেলা সেখান থেকে চলে যাওয়ার পরও টিএস খাবার টেবিলে বসেছিল। তখন টিএসের মা বলে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? তখন টিএস বলে, না, আমার প্রজেক্টের জরুরি কাজ আছে, আমি কোথাও যেতে পারবো না। টিএস আসলে এমনই একটা সুযোগ খুঁজছিল। তারপরই তার উপর যখন কেউ খেয়াল রাখতে পারবে না, তখন সে এই ফাঁকে নিজের কাজগুলো গুছিয়ে নেবে।
বরং টিএস মনে মনে প্ল্যান করে সে এই সুযোগে নিউ ইয়র্ক পালিয়ে যাবে এবং যে করেই হোক এই অ্যাওয়ার্ডটা সে নিবে। এরপর টিএস রাতের বেলায় জিপসনের সঙ্গে কথা বলার জন্য বড় একটা কন্টেইনার নিয়ে আসে আর তার ভেতর ফোনটা রেখে দূর থেকে কথা বলে, যাতে জিপসন তার কথা শুনে মনে করে কোনো বড় একটা মানুষ তার সঙ্গে কথা বলছে। এখন তার কণ্ঠটাও বেশ ভারী শোনা যায়। টিএস জিপসনকে বলে, আপনাদের শিডিউল মোতাবেক আমি যেতে পারবো না, আমি নিউ ইয়র্কে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব, আপনারা সেই সময় আপনাদের শিডিউল ঠিক করবেন। বিপদ হয়ে যায় তখন যখন টিএসকে কথা বলতে তার বড় বোন শুনে ফেলে, কিন্তু সে দেখতে পায় টিএস একটা কন্টেইনারের সামনে বসে কথা বলছে। সে মনে করে হয়তো সে খেলা করছে, তাই সে আবারও এখান থেকে চলে যায়। এরপর টিএস সারা বাড়ি তন্ন তন্ন করে নিউ ইয়র্কের একটা ম্যাপ খুঁজে বের করে, যাতে সে কিভাবে নিউ ইয়র্কে যাবে তার সুষ্ঠু একটা প্ল্যান করতে পারে। তারপর টিএস একে একে তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে শুরু করে। সে তার পছন্দের টেডি বিয়ারটাও সঙ্গে নিয়ে নেয়। এরপর সে লিটনের রুমে আসে। লিটনের জিনিসপত্র সমস্ত কিছু দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। তারপরই সে তার মায়ের জন্য একটা চিঠি লিখে, আমার প্রিয় পরিবার, তোমরা কেউ আমার জন্য চিন্তা করো না, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছি। তোমরা সকলেই ব্যস্ত, তাই আমি তোমাদেরকে বিরক্ত করতে চাইছিলাম না। আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর আমি আমার কাজ শেষ হলে ঠিকই চলে আসব। আমিও তোমাদের সবাইকে খুবই ভালোবাসি। টিএস চিঠিটা তার মায়ের টেবিলের সামনে ঝুলিয়ে রাখে আর সেখান থেকে তার মায়ের লেখা একটা ডায়েরি নিয়ে আসে। সর্বশেষে টিএস তার পোষা কুকুরটার কাছে এসে তাকে বিদায় জানায় আর সঙ্গে থাকা ভারী সুটকেসটা নিয়ে যেতে পারছিল না, তাই সে লিটনের একটা চাকার মতো খেলার গাড়িকে কাজে লাগিয়ে তার সুটকেসটা স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর রাস্তায় টিএস তার বাবাকে গাড়ি চালিয়ে যেতে দেখে। তার বাবাকে দেখে টিএস প্রথমে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় টিএসের বাবা অন্ধকারে তার ছেলেকে ততটা লক্ষ্যই করেনি। এটা দেখে টিএস আরও বেশি কষ্ট পায়। কেমন বাবা তার ছেলেকে দেখেও চিনতে পারল না? যদি লিটন হতো তাহলে ঠিকই হয়তো বুঝতে পারত। তো যাই হোক, এরপর সে তার পথ চলতে শুরু করে। সে বিভিন্ন পথের ক্যালকুলেশন করছিল, যে কোন পথে কিভাবে গেলে সহজে এবং দ্রুত যেতে পারবে, কত সময় লাগবে ইত্যাদি। তবে ট্রেন মাঝপথে থামানোর জন্য টিএস তার কাছে থাকা একটা মার্কার পেন দিয়ে ট্রেন সিগন্যালের লাইটের উপর লাইটটা রেড করে দেয়, যাতে করে ট্রেন এখানে এসে রেড অ্যালার্ট দেখে থেমে যায়। আর এই সুযোগে টিএস ট্রেনে উঠতে যায়। কিন্তু যখনই ট্রেনে উঠতে যাচ্ছিল ঠিক তখনই গার্ড তাকে দেখে ফেলে। গার্ড বুঝতে পারে ট্রেনটা সে চালাকি করেই থামিয়ে দিয়েছে, আর টিএসকে ধরার জন্য সে তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। টিএস ভয় পেয়ে গার্ডের হাত থেকে বাঁচার জন্য অন্য একটা ট্রেনে উঠে পড়ে। সেখান থেকে লাফ দিয়ে সে যেই ট্রেনে সুটকেস রেখেছে সেই ট্রেনেই উঠে পড়ে। কিছুক্ষণ পর সকাল হলে টিএস চারপাশের সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে দেখতে থাকে। ঠিক তখন টিএস ট্রেনের ভেতর তার ভাই লিটনকে কল্পনা করে। একা একা চিন্তা করে আজ লিটন বেঁচে থাকলে হয়তো তার সঙ্গে আসতো, কেননা সে ঘুরতে ভীষণ পছন্দ করত। এইভাবে কয়েক ঘন্টা ট্রেন জার্নির পর ট্রেনটা এক জায়গায় এসে থামে। তখন টিএস ট্রেন থেকে নামলে সেখানে অনেকগুলো পুলিশ অফিসারকে দেখতে পায়। আর এসব পুলিশের কথাবার্তা আড়াল থেকে টিএস শুনে বুঝতে পারে তার বাড়ির লোকজন থানায় কমপ্লেন করেছে আর পুলিশগুলো টিএসকেই খুঁজছে। আর ট্রেনের একটা বগিতে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর টিএস যে বগিতে লুকিয়েছে সেখানেও একটা পুলিশ খোঁজ করতে আসে, কিন্তু সেখানে এসে দেখতে পায় 3টি মানুষের স্ট্যাচু রয়েছে। মূলত এটা ট্রেনের ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর্টিফিশিয়াল স্ট্যাচু। আর এই স্ট্যাচুর মাঝখানেই টিএস বাচ্চা স্ট্যাচু সেজে বসে আছে। বোঝার উপায় নেই যে সে মানুষ নাকি কোনো স্ট্যাচু। তবুও গার্ড অনেকক্ষণ যাবৎ এই স্ট্যাচুর দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর গার্ড এখান থেকে চলে যায় আর পুলিশ জানিয়ে দেয় এই গাড়ির ভেতর কোনো বাচ্চা নেই। তারপরই ট্রেনটা আবারও চলতে শুরু করে। এদিকে গাড়ির ভেতর অনেক সময় থাকার পর টিএসের অনেক ক্ষুধা লাগে, কিন্তু তার কাছে কোনো খাবার না থাকায় সে খেতেও পারে না। তাই সে জানালার পাশে বসে বসে বাইরের দৃশ্যই দেখতে থাকে, যাতে তার মাইন্ডটা অন্যদিকে ঘুরে যায় আর খিদার কথা মনে না থাকে। এভাবেই ট্রেনটি নির্বিষ নামক একটা জায়গায় এসে থামে। তখন টিএস ট্রেন থেকে নামলে মজাদার খাবারের ঘ্রাণ পেতে থাকে। টিএস খাবারের ঘ্রাণ নিতে নিতে খাবারের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে সে একটা বৃদ্ধ লোককে দেখতে পায়। এই বৃদ্ধ লোকটিকে টিএস সাহায্য করলে বৃদ্ধ লোকটি তাকে সঙ্গে করে নিয়ে একটা পুরাতন ট্রেনের বগিতে নিয়ে আসে। অনেকদিন ধরেই এই লোকটা নিজের বসতি এই বগির ভেতরেই করে তুলেছে। এই লোকটা টিএসকে বিভিন্ন ধরনের রূপকথার গল্প শোনাতে থাকে। গল্প শুনে টিএস বলে, আরে এটা আবার কোনো গল্প হলো নাকি? এটার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাই নেই। মূলত টিএস সবকিছু বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েই যাচাই বাছাই করত। আর টিএসের মুখে এমন জ্ঞানী কথাবার্তা শুনে লোকটি তাকে বগি থেকে বেরই করে দেয়। টিএস তখন হটডগ খেতে একটা দোকানে আসে, আর যখন সে হটডগ কিনছিল তখনই তার পাশে দুটো পুলিশ এসে একটা ছবি দেখিয়ে দোকানদারকে বলে, এই বাচ্চাটা মিসিং, আশেপাশে কোথাও দেখে থাকলে আমাদেরকে জানাবেন। এটা দেখে টিএস সাথে সাথে তার চেহারাটা লুকিয়ে ফেলে, আর পুলিশ যাওয়ার পরপরই সে সেখান থেকে চলে আসে।
আসার পথে টিএস একটা টেলিফোন বুথ দেখতে পায়। একবার সে চিন্তা করে তার পরিবারের সবার সঙ্গে কথা বলে জানিয়ে দেবে সে ভালো আছে, তার জন্য যেন কেউ চিন্তা না করে। তো অনেক চিন্তা ভাবনা করার পর টিএস বাড়িতে ফোন দেয়। টিএসের মা তখন ফোনটা নিয়ে টিএসকে বলে, আরে তুমি কোথায় আছো, আমি তোমার খবর পেয়ে ফিরে এসেছি। টিএসের বাবা অনেক ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে। এরপরই দেখা যায় টিএস সেই টেলিফোন বুথের বাইরে দাঁড়িয়ে আছে। এ সব কিছুই টিএস কল্পনা করে। পরক্ষণে সে চিন্তা করে তার ফ্যামিলি কখনোই তাকে নিয়ে কোনো চিন্তা করবে না, কারণ ছোটবেলা থেকে কেউই টিএসকে তেমন পছন্দ করে না। তাই সে এই সমস্ত কথা চিন্তা করতে করতে ট্রেনের বগিতেই ফিরে আসে। টিএস বগিতে এসেই সেই খাবারগুলো খেয়ে নেয় এবং রাতে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তাই সে তার সঙ্গে করে আনা তার মায়ের ডায়েরিটা বের করে পড়তে শুরু করে, যাতে তার রাতের সময়টুকু পার হয়ে যায়। আর এই ডায়েরিটা পড়তে পড়তে টিএস অনেক অবাক হয়ে যায়, কেননা তার মা তার ছোটবেলা থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন এই ডায়েরিতে লিখে রেখেছে। সেই সাথে টিএসের প্রতি বছরের জন্মদিনের একটি করে ছবিও এই ডায়েরিতে লাগানো আছে, এবং টিএস যে যে প্রজেক্টে কাজ করেছে সবগুলোরই বর্ণনা এই ডায়েরিতেই লেখা আছে। লিটন মারা যাওয়ার পর টিএস কতটা ডিপ্রেশনে ছিল সেটাও এই ডায়েরিতে লেখা আছে। এসব কিছু পড়ে টিএস পুরোপুরিভাবে বুঝতে পারে সে এতদিন তার পরিবারকে ভুল বুঝত। আসলে তার পরিবারের সবাই তাকে ভীষণ ভালোবাসে। এদিকে সকাল হতেই ট্রেনটি এসে পৌঁছায় শিকাগো শহরে। তখন টিএস তার প্রয়োজনীয় সব জিনিসপত্র ছোট্ট একটা ব্যাগে নিয়ে সায়েন্স ইনস্টিটিউটের দিকে হাঁটতে শুরু করে। কিছুটা পথ আসতেই একটা পুলিশ অফিসার টিএসকে দেখতে পারে এবং তাকে ফলো করতে শুরু করে। এটা দেখে টিএস পুলিশ অফিসারের কাছ থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের উপর চলে আসে। যখন এই ব্রিজটা পার হয়ে যাচ্ছিল, হঠাৎ করেই ব্রিজটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। অর্থাৎ এই ব্রিজটা এমন হওয়ার কারণ এখন এখান থেকে জাহাজ চলাচল করবে। এ পর্যায়ে টিএস কি করবে সে যেন কোনো কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ করেই অপর প্রান্তের ব্রিজটার উপর সে লাফ দেয়, আর সৌভাগ্যবশত সে ব্রিজের নিচে পড়ে যায় না, ব্রিজটা ধরেই ঝুলতে থাকে। আর সেখান থেকে কোনো মতে পালিয়ে টিএস হাইওয়ের বড় রাস্তার কাছে চলে আসে, যেখানে দাঁড়িয়ে বড় বড় গাড়ির কাছে টিএস হেল্প চাইতে শুরু করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ট্রাক ড্রাইভারের টিএসকে দেখে খুব মায়া হয়, তাই সে তার গাড়িতে টিএসকে উঠিয়ে নেয়। কিছুটা পথ আসার পর এই লোকটা তার সঙ্গে একটা ছবি তুলতে চায়, যেটা দেখে টিএস অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মনে করেছিল হয়তো এই ছবি সহ তাকে সে পুলিশের কাছে দিয়ে দিবে, কারণ পুলিশ অলরেডি তার ছবি দেখিয়ে টিএসকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেছে। তখন টিএস লোকটার কাছে ছবি তোলার কারণ জানতে চাইলে লোকটা জানায় তার গাড়িতে আজ পর্যন্ত সে যত মানুষ নিয়েছে সবার সঙ্গেই সে ছবি তুলে রেখেছে। তো যাই হোক, কিছুক্ষণ পর গাড়িটা সেই ইনস্টিটিউটের সামনে এসে থামে। ড্রাইভার টিএসকে জাগিয়ে দেয়। যেহেতু টিএস অনেক ক্লান্ত ছিল, তাই সে গাড়ির ভেতরেই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তখন টিএস লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেই গাড়ি থেকে নেমে যায়। এরপরে ইনস্টিটিউটের ভেতরে আসলে টিএস দেখতে পায় এখানে নানাবিধ গবেষণার জিনিসপত্র রয়েছে। এখানে বড় বড় বিজ্ঞানীদের আবিষ্কারগুলোও রাখা আছে। এরপর টিএস রিসিপশনে এসে তার পরিচয় দিলে রিসিপশনের কেউই তার কথা বিশ্বাস করতে পারে না, কেননা এত ছোট একটা বাচ্চা কি করে এত বড় সায়েন্টিস্ট হতে পারে। তাই তারা টিএসকে দূরে একটা বেঞ্চে বসে থাকতে বলে। মিস জিপসন আসলে তার সঙ্গে কথা বলে ভেতরে ঢুকতে দেওয়া হবে। এখানে বসে বসে টিএস আবারও তার ভাই লিটনকে কল্পনায় দেখতে পায়। তখন লিটন তাকে বলে, আমি তোমার জন্য সত্যিই গর্ববোধ করছি, কারণ তুমি ছোটবেলা যেটা চেয়েছিলে সেটা ঠিকই করতে পেরেছ। ঠিক এই সময় জিপসন এসে বলে, তুমি কি টিএস? এই কথা শুনে টিএস কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসে। মিস জিপসন টিএসের সঙ্গে কথা বলে মনে করে হয়তো সে মিথ্যা কথা বলছে, তাই সে রিসিপশনে থাকা ওদেরকে বকাবকি করে বলতে থাকে, একে কেন তোমরা বিশ্বাস করে ভেতরে ঢুকতে দিলে? এর মতো ছোট বাচ্চা কি করে এত বড় একটা সায়েন্টিস্ট হতে পারে? টিএসকে সেখান থেকে বের করে দিতে বলে। এমন সময় টিএস সেখানে বসেই তার প্রজেক্টের থিওরিগুলো বলতে শুরু করে, আর এটা শুনে সেখানে থাকা সবাই চমকে যায়। এখানকার সবাই বুঝতে পারে টিএস সত্যি কথা বলছে। আর টিএস এর কাছে গিয়ে কথা বললে বুঝতে পারে সে যখন ব্রিজ পার হওয়ার জন্য লাফ দিয়েছে তখন বুকে সে খুব জোরে ব্যথা পেয়েছে। তাই জিপসন দ্রুত টিএসকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। জিপসন টিএসকে দেখেই তার মাথায় কিছু প্ল্যান শুরু করে। এরপর হসপিটাল থেকে তাকে সোজা একটা সায়েন্স ল্যাবে নিয়ে আসা হয় এবং তার ব্রেইনের উপর কিছু ল্যাব টেস্ট করায়, কারণ জিপসন জানতে চাচ্ছিল এতটুকু একটা বাচ্চার কি করে এত তীক্ষ্ণ ব্রেইন হতে পারে। আর এরপরই সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে টিএসকে অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে যাওয়ার। তখন জিপসন টিএসকে সুন্দরভাবে রেডি করিয়ে সেই অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসে। এরপর টিএস দেখতে পায় এই দেশের গণ্যমান্য সব বড় সম্মানিত ব্যক্তিরা এই ফাংশনে এসেছে। সেই সাথে বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টরা এখানে এসেছে তাদের আইডিয়া শেয়ার করতে। এখানে এসে সকল বিজ্ঞানীরাই টিএসকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করছিল, কারণ সে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা অসাধ্যকে সাধ্য করেছে। টিএসকে একটা পর্যায়ে স্টেজে ডেকে একটা স্পিচ দিতে বলা হয়।
টিএস তখন স্টেজের সামনে দাঁড়িয়ে শত শত মানুষ দেখে প্রথমে তো ঘাবড়েই যায়, পরক্ষণে তার নিজের ভেতর একটা শক্তি এনে সে সবার সামনে কথা বলতে শুরু করে। প্রথমেই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার চেয়ে অনেক বড় মাপের মানুষ। কেউ হয়তো পিএইচডি কমপ্লিট করেছেন, আবার কেউ হয়তো বিজ্ঞানের অসাধ্যকে সাধন করেছেন, যার ফল আমরা বর্তমানে ভোগ করছি। আমি এত ছোট হওয়া সত্ত্বেও আপনারা আমাকে স্টেজে সবার সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আর তার জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আমি ছোট্ট একটা সায়েন্টিস্ট, আর আমার ইচ্ছে হলো আমিও একদিন আপনাদের মতো বড় সায়েন্টিস্ট হব। তাছাড়া আমি এখানে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি শুধু আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের বলা কথাগুলো নিজের ভেতর ধারণ করে কাজে লাগাতে চেয়েছি। আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে 3টি কথা বলতে চাই। এক, আমার মতো ছোট বাচ্চার আবিষ্কারকে আপনারা এত সম্মান দেখিয়েছেন, যার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দ্বিতীয়ত, সে তার আবিষ্কৃত প্রজেক্টের থিওরিগুলো বলতে শুরু করে। আর তৃতীয় কথা বলতে গিয়েই টিএস থেমে যায়। তখন একজন বৃদ্ধ লোক বলে ওঠে, আমরা তোমার তৃতীয় কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তুমি তোমার তৃতীয় কথাটা বলো। তখন টিএস মন খারাপ করে বলে, আমি এই কথাটা বলার জন্যই আজ আপনাদের এখানে এসেছি। 1 বছর আগে আমি আর আমার যমজ ভাই লিটন আমার বাবার পিস্তল দিয়ে মাঠে বসে খেলছিলাম। আমি পিস্তলের গুলির গতি পরীক্ষা করতে চাচ্ছিলাম, আর এই এক্সপেরিমেন্টের জন্য আমি আমার যমজ ভাইকে, আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি। লিটন খেলা করতে করতে একটা গুলি তার গায়েই লাগিয়ে দেয়, আর তারপরেই সে মারা যায়। আর আমি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ি। এরপর ঘরে জানালা দিয়ে দেখতে পাই আমার ভাইকে একটা অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাচ্ছে। সেদিন আমার ভাইয়ের মৃত্যুর জন্য সম্পূর্ণ আমি দায়ী। আমি এই কথাটা কোনোদিন কাউকে বলতে পারিনি, তাই আমি আপনাদের মাধ্যমে এই কথাটা সকলকে জানাতে চাই, আর আমি আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার ভাইকে হারানোর পর আমার পরিবার থেকে সুখ নামক জিনিসটাই হারিয়ে গেছে। তারা এখন নিজেদের সাথে নিজেরা কথা বলে না। এই সুখটা আমি কেড়ে নিয়েছি। লিটনের মৃত্যুর কিছুদিন পর থেকে আমার পরিবারের কেউই আর লিটনের নাম উচ্চারণ করে না। এমন একটা ভাব করে যেন লিটন নামে আমাদের পরিবারে কেউ ছিলই না। তবে মানুষ মরে গেলে কি তার অস্তিত্ব শেষ হয়ে যায়? এই কাজগুলো তারা শুধুমাত্র আমার জন্য করেছে, কারণ আমি লিটনকে নিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম। পুরো পরিবার আমাকে এতটাই ভালোবাসে, আমি কষ্ট পাবো এমন কোনো কিছুই তারা কখনো করে না। কিন্তু আমি বুঝতে পারিনি আমার পরিবারের সবাই আমাকে এতটা ভালোবাসে। আমি আমার মায়ের ডায়েরিটা পড়ে এই সব কিছু জানতে পেরেছি। আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই কথাগুলো শুনে এখানে থাকা সবাই অনেক ইমোশনাল হয়ে যায় এবং দাঁড়িয়ে টিএসকে হাততালি দিয়ে সাধুবাদ জানায়। এখানে আমরা টিএসের মাকে দেখতে পাই। সে তার ছেলের খবর শুনে এখানেও চলে এসেছে, কিন্তু টিএসের সামনে যায়নি। সে বুঝতে পারে এই 1 বছর যাবৎ তার ছেলেটা কতটা কষ্টে ছিল, এই কথাগুলো নিজের ভেতর কিভাবে লুকিয়ে রেখেছিল। এদিকে দেখা যায় ফাংশন শেষ হতেই মিস জিপসন টিএসকে ইন্টারভিউ দিতে নিয়ে আসে, কারণ জিপসন টিএসের মাধ্যমে রাতারাতি ফেমাস হতে যাচ্ছিল। সেখানকার ইন্টারভিউ হোস্ট টিএসকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। সে বলে, আপনার বন্দুকের গুলিতে আপনার ভাই মারা গেছে তাই না? টিএস এমন কথা শুনে অনেক কষ্ট পেয়ে যায়। তার এখানে দম বন্ধ হয়ে আসছিল, চাইছিল সুযোগ পেলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যাবে। মূলত হোস্ট এমন সব প্রশ্ন করছিল তার চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য। আর এমন সব কথা শুনে টিএস চুপচাপ করে সেখানে বসেই ছিল, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। এমন সময় হোস্ট টিএসের মাকে সেখানে ডেকে নেয়। এখানে তার মাকে দেখে টিএস অনেক ভয় পেয়ে যায়, নিজের মধ্যে অনেক গিল্টি ফিল করতে শুরু করে, কেননা সে নিজের পরিবারের কাউকে কোনো কিছু না জানিয়ে এখানে পালিয়ে এসেছে। এবার হোস্ট টিএসের মাকে প্রশ্ন করে, আপনার আরেক ছেলে মারা যাওয়ার জন্য আপনারা টিএসকে দোষী মনে করেন কিনা? এই কথা শুনে টিএসের মা বলে, আমরা কখনোই টিএসকে দোষী মনে করি না, কেননা বিপদ কখনোই বলে কেউ আসে না। লিটনের সাথে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, আর আমি মনে করি এটাতে বড়দেরই ভুল রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ জিনিস কেন বাড়িতে রেখেছি, বাচ্চাদের সামনে রেখেছি? বাচ্চাদের স্বভাবতই তারা যখন যেটা পায় সেটা নিয়ে খেলতে থাকে। এরপর টিএসের মা টিএসের দিকে তাকিয়ে তাকে সান্ত্বনা দিতে শুরু করে। সে বলে, তুমি চলে আসার পর আমরা সবাই পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তাছাড়া এই 1 বছর তেমন আমি তোমার কোনো খেয়ালই রাখতে পারিনি, কারণ আমরা প্রত্যেকেই লিটনের ব্যাপারটা নিয়ে খুবই হতাশায় ছিলাম। আমাদের ভুল হয়ে গেছে বাবা। টিএস তখন তার মায়ের কাছ থেকে এমন কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে। তখন টিএসের মা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই অফিস থেকে বের হওয়ার সময় সেখানে জিপসন চলে আসে আর তাদেরকে বাধা দিতে শুরু করে। এসে বলতে শুরু করে, আপনি চাইলে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না, বর্তমানে আমি ওর গার্জিয়ান, আর আমি ওকে এই অ্যাওয়ার্ড শোতে আনার ব্যবস্থা করেছি। আমার জন্যই আপনার ছেলে আজ অ্যাওয়ার্ড পেয়েছে। এমন সব কথা শুনে টিএসের মা জিপসনকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর সেখান থেকে টিএসকে নিয়ে চলে যায়। এমন সময় আবারও ওই অনুষ্ঠানের হোস্ট এসে টিএসকে জোর করে নিয়ে যেতে চায়। তখন টিএসের বাবা এসে ওই হোস্টকে ইচ্ছে মতো ধোলাই করে তাদের সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। আর এখন টিএসরা অনেক সুখী পরিবার।
সবাই সবার সাথে আনন্দের সময় কাটাতে শুরু করে। আর গল্পের শেষ পর্যায়ে দেখা যায় কিছুদিন পরেই টিএসের বাড়িতে আরও একটা নতুন সদস্য আসতে চলেছে, অর্থাৎ টিএসের মা প্রেগন্যান্ট। আর কয়েক মাস পর দেখা যায় টিএসের ছোট্ট একটা ভাই হয়েছে। আর তখন টিএস তার ছোট্ট ভাইয়ের জন্য তার সেই প্রজেক্ট বানায় যেটা অটোমেটিকভাবে দুলতে থাকে। এইভাবেই ছোট্ট একটা সায়েন্টিস্ট তার বড় আবিষ্কারে সফল হয়েছিলেন। আজকে আমাদের এই ক্ষুদে বিজ্ঞানের গল্পটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।